জামাত ক্ষমতায় আসলে আত্মহত্যা করার ঘোষণা দিয়েছে ফজা পাগলা। আর ফজা পাগলা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ সে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে রাজনৈতিক দল করবে, জামাতের বিরুদ্ধে সে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে। দর্শক, হাতে না পারলে ভাতে মারা উচিত, এই কাজটাই করেছেন। একজন রাষ্ট্রনায়ক হতে গেলে কতটা বিচক্ষণ হইতে হয়, আইনের হাত কত লম্বা, এটা আমার জানা নাই। তবে একটা জিনিস বুঝতে পারছি, আপনি আশ্চর্য হয়ে যাবেন, চাইলে কি না পারে। তিনি একটু ডিফারেন্ট স্টাইলে কাজ করেন, প্রজ্ঞা বিচক্ষণতা সেটাকে কাজে লাগিয়েছেন। হার মানতে বাধ্য হয়েছে, ঝুঁকতে বাধ্য হয়েছে। এর মধ্যে আরেকটা পার্ট, মাওলা পাকের সহযোগিতা। 16 বছর পর সেই ঐতিহাসিক সত্য সামনে আসছে। আর অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং অবাক হবেন। ডক্টর ইউনূস সরকারের সক্ষমতা দেখে পুরো বিশ্ব অবাক। দর্শক, বাংলাদেশ কি পারে এবার প্রমাণিত হল। আমেরিকায় যাবার আগ মুহূর্তে খেলা পাল্টে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস খেলা ঘুরিয়ে দিলেন। আসলে তিনি যে চৌকস একজন ব্যক্তিত্ব, খেলা তার হাতে রাখলেন, না চাই অন্যের হাতে দিলেন না। কি হয়েছে প্রিয় দর্শক? দক্ষিণ এশিয়াতে পাকিস্তানের মূল্য বেড়ে গেছে তরতর করে। অন্যদিকে দর পতন হয়েছে ভারতের। যারা বাংলাদেশের পক্ষে রয়েছেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, এই ভিডিওটি তাদের জন্য। আর যারা চেতনা ব্যবসা করেন, চেতনা লালন করেন, তারা কেটে পড়তে পারেন। এই ভিডিওর বাকি অংশ তাদের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের দিয়ে বাজে মন্তব্য করার কারণে চরম বেকায়দায় পড়েছে বিএনপির দুজন শীর্ষ নেতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বিএনপির এক শীর্ষ নেতা তিনি বলেছেন যে জামাত যদি ক্ষমতায় আসে তিনি আত্মহত্যা করবেন। ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসেন। এশিয়াতে পাকিস্তানের মূল্য বেড়ে গেছে তরতর করে। অন্যদিকে দর পতন হয়েছে ভারতের। যারা বাংলাদেশের পক্ষে রয়েছেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, এই ভিডিওটি তাদের জন্য। আর যারা চেতনা ব্যবসা করেন, চেতনা লালন করেন, তারা কেটে পড়তে পারেন। এই ভিডিওর বাকি অংশ তাদের জন্য নয়। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির পরিবর্তন হচ্ছে। বিশ্বর ওয়ার্ল্ড অর্ডার যেটাকে আমরা বলি, বিশ্বের যে রাজনৈতিক নির্দেশনা পরিবর্তন হতে শুরু করেছে। পৃথিবী এই মুহূর্তে নতুন গতিতে এগুচ্ছে, নতুন মিত্রতার দিকে এগুচ্ছে। পাকিস্তানের সাথে সৌদি আরবের এই মিত্রতার নেপথ্যে থাকতে পারে চীন। আবার এই চীনকে কবজা করার জন্য আমেরিকা তার পরিকল্পনা নিয়ে মাঠে নামছে। আর সেই সময়টা বাংলাদেশের কাছে গড হয়ে গেছে ভারত। যখন শ্রীলঙ্কা, নেপাল, ভুটান বা ভারতের প্রতিবেশী একটি দেশও আর ভারতের কবজায় নেই, তখন বাংলাদেশের রাজনীতি ভারত নির্ভর হতে শুরু করেছে। এই মুহূর্তে ভারতের ফিফথ কলাম বাংলাদেশে অ্যাক্টিভ। এই শেখ হাসিনা এই বিএনপিকে পাকিস্তানি বলেছিল, কিন্তু দেখেন শেখ হাসিনা বিদায়ের পর এই বিএনপি এখন জামায়াতকে বা তার অঙ্গ সংগঠনকে বলছে পাকিস্তানি। এখন আপনি কি পাকিস্তানি শব্দটাকে লজ্জা হিসেবে গ্রহণ করবেন, না এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন? এই মুহূর্তে ওয়ার্ল্ড অর্ডার বলছে ভারতীয় দালালরাই লজ্জাজনক পরিচয়ের মধ্যে আছে। বাংলাদেশে যারা ভারতের পক্ষে কথা বলবে তাদের রাজনীতির শব্দটা হারিয়ে গেছে। কয়েকটা বিশ্লেষণ বোঝার চেষ্টা করেন। চীন এই মুহূর্তে পাকিস্তানকে মধ্যপ্রাচ্যে ঢুকিয়ে দিয়েছে। সৌদি আরব পাকিস্তানের সাথে চুক্তি করেছে। সৌদি আরবে হামলা মানি পাকিস্তানে হামলা, পাকিস্তানে হামলা মানি সৌদি আরবে হামলা। এবং পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক শক্তিধর বানাবার জন্য যা করণীয় তা করবে ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে কাতার পাকিস্তানের সাথে চুক্তি করতে যাচ্ছে। তুরস্ক তো আছেই। ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধি হয়েছে। এই কোয়ালিশনে ইরান যোগ দিতে পারে। তার মানে কি, আমেরিকা বিরোধী যতগুলো ব্লক তারা চীনের একটা নেপথ্য কি বলবো পরিকল্পনায় একজোট হয়ে গেছে। যখন আমেরিকা পাকিস্তানকে, দুঃখিত, সৌদি আরবকে বা কাতারকে নিরাপত্তা দিতে পারবে না, আমেরিকাকে সেই সময়টা আরব রাষ্ট্র বলে দিয়েছে যে তুমি বিশ্বাসঘাতক, তুমি আমার দেশের নিরাপত্তার নাম করে বসে $1 ট্রিলিয়ন নিয়ে তুমি আমাদেরকে তোমার বন্ধুকে দিয়ে আঘাত করছো, অর্থাৎ তুমি আমার দেশের বা আমার জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তাই আমরা আমাদের মিত্র খুঁজে নিচ্ছি। অর্থাৎ পাকিস্তানকে টেনে নেওয়ার অর্থ কি সৌদি আরবের বা আরবদের? আমেরিকাকে তারা বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, আমেরিকাকে তারা বিশ্বাসঘাতক বলছে। বাংলাদেশকে এখন চীন পাকিস্তানের বলয়ে প্রবেশ করতে হবে। এই মুহূর্তে পাকিস্তানি রাজাকার গালি না, এটা হলো একটা অর্জন। এই ভিডিও দেখে আমাকে সবাই গালাগালি করেন, রাজাকার বলেন, আমি খুশি হব। কারণ কি, পাকিস্তানের মূল্য বাংলাদেশের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে, পাকিস্তানের মূল্য ভারতের চেয়েও বেড়ে গেছে। আর পাকিস্তানিরা ভারতকে টেক্কা দিয়ে চলে, আমাদের মতো ভারতের কাছে মাথা বিক্রি করে চলে না। তাহলে বাংলাদেশের রাজনীতির পরিচয়টা আসলে এই মুহূর্তে কী হবে, কী হওয়া উচিত? এখন বাংলাদেশকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রে চীন বলয়ে প্রবেশ করা জরুরি। আর বাংলাদেশে আবারও ভারতের গ্রিপে যাচ্ছে, ভারতের এজেন্সি বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে গেছে। ভারত যেন বাংলাদেশকে আবার কবজা করার যে পরিকল্পনা করছে, এখান থেকে বাংলাদেশকে বের হতে হলে আমাদের দেশের জনগণকে, রাজনৈতিক দলকে একটা মেসেজ দিতে হবে। আর সেই মেসেজটা হলো, যারা ভারতের থিমে চলবে, যারা ভারতের পক্ষে কথা বলবে, যারা ভারতের ন্যারেটিভে চলবে,
আমরা আগামী দিন তাদের ভোট দেব না। যারা 72-এর সংবিধান পুনরায় দেখতে চায়, অর্থাৎ 72-এর সংবিধান যারা পরিবর্তন করতে চায় না, আমরা তাদের ভোট দেব না। যারা ভারতের এজেন্সির পছন্দের লোকদেরকে মূল্যায়ন করবে, দলের বড় পদে রাখবে বা তাদেরকে দিয়েই দল সাজাবে, তাদেরকে আমরা না বলে দেব। প্রিয় দর্শক, আমাদের সেনাবাহিনী এখনও ভারতকে ভয় পেয়ে চলে। যে সেনাবাহিনী গঠন করা হয়েছে শত্রুদের মোকাবেলায়, সেই সেনাবাহিনী একটা অস্ত্র কেনার আগে ভারতের সিগন্যাল খোঁজে। আমাদের ভালো যুদ্ধ বিমান নেই, আকাশ প্রতিরক্ষা সিস্টেম নেই, আমাদের আধুনিক কোনো অস্ত্র নেই। আমাদের একটা শক্তিশালী সেনাবাহিনী আছে, দেশপ্রেমিক সেনাবাহিনী আছে, কিন্তু আমাদের হাতে রসদ নেই। পৃথিবী এগিয়ে গেছে কোথায়, আমরা কোথায় পড়ে আছি। এই মুহূর্তে বাংলাদেশ, চীন, পাকিস্তান, তুরস্কের সাথে চুক্তি করতে পারে না আধুনিক অস্ত্র, যেগুলো পৃথিবীর বহু দেশ টাকা থাকলেও কিনতে পারে না মিত্রতার জন্য। বাংলাদেশ তুরস্ক থেকে পেতে পারে, চীন থেকে পেতে পারে, পাকিস্তান তো সাথে নেওয়ার জন্য। কিন্তু আমরা তাকিয়ে থাকি ভারতের দিকে। ভারত খুশি হবে না বেজার হবে? আমাদের দেশের রাজনীতির পরিবর্তনটা যে হবে, এই পরিবর্তনটা এখনও ভারত কন্ট্রোল করছে। কে বসবে, কি হবে, কি করবে। আমাদের নেতারা এখনও প্রতিদিন হাজিরা দেন ভারতের, কি বলবো, আধিপত্যের বাজারে, ভারতের দখলদারিত্বের বাজারে গিয়ে। আমরা এখনও আমাদের নেতৃত্বকে ভারত থেকে সরাতে পারিনি। অথচ 24শে বিপ্লব ছিল দিল্লি না ঢাকা এই স্লোগানে। কেন ভারতকে খেদিয়ে আমরা আমাদের দেশের নিজেদের স্বাধীন সার্বভৌমত্বের জন্য আমরা রাজনৈতিক নেতারা নিজেদের কাছে পাওয়াটা নিচ্ছি না? বিএনপি বলি, জামায়াত বলি বা আদার্স দলগুলো বলি, আমরা যদি একসঙ্গে সবাই ভারতকে না বলে দিই, তাহলে ক্ষতিটা কোথায়? ভারত কি দ্বিতীয়বার এখানে আসতে পারবে? হোক সেটা বড় দেশ। ভারত কি পাকিস্তানের পাশে সবচেয়ে বড় দেশ না? পাকিস্তান কি আয়তনে খুব বেশি বড়? তাহলে ভারত কেন প্রতি মুহূর্তে, পাকিস্তান কেন প্রতি মুহূর্তে ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছে? আজকে পাকিস্তানের আসিফ মনির যে ডাইনামিক খেলাটা খেললেন, তার এই কি বলবো সেনা প্রধান অবস্থায় তিনি পুরো আরবদের বিশ্বস্ততা অর্জন করেছেন। এই জায়গায় কিন্তু বাংলাদেশ প্রবেশ করতে পারত। আজ বাংলাদেশের সাথে যদি এই চুক্তিটি হতো যে সৌদি আরবে হামলা মানি বাংলাদেশে হামলা, বাংলাদেশে হামলা মানি সৌদি আরবে হামলা, পাকিস্তানে হামলা, কিংবা কাতার, কুয়েত, তুরস্কে হামলা বা ইরানে হামলা, এই যে যৌথ কোয়ালিশনে বাংলাদেশের অবস্থান কোথায়? শূন্যতে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী ব্যক্তিগতভাবে তাদের ইমেজ থাকলেও এরা যুদ্ধের জন্য যে আধুনিক প্রযুক্তি বা আধুনিক সরঞ্জাম দরকার, এর কিচ্ছু নাই। খুব মামুলি সংখ্যক আছে। এগুলো ভারতের সাথে একদিনও লড়াই করে টিকে থাকার মতো না। আজকে দেখেন ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে আছে কত বছর। ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে পশ্চিমা দুনিয়া, কিন্তু বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে টিকে থাকতে হয়, অস্ত্র দিবে হয় পাকিস্তান, হয় চীন, তুরস্ক। এই সময় কি আমেরিকা, রাশিয়া আমাদের অস্ত্র দেবে? ভারতের প্রকৃত বন্ধু তো তারাই। তাহলে বাংলাদেশ কেন মিত্র বাড়াচ্ছে না? কালকে যদি আমাদের দেশে আগ্রাসন শুরু হয় প্রতিবেশী রাষ্ট্রের, তাহলে আমাদের সবচেয়ে কাছে দাঁড়াবে যে রাষ্ট্রগুলো, তাদের সাথে আমাদের বড় বড় চুক্তি হতেই পারে, তাদের কাছ থেকে আমরা আধুনিক অস্ত্র আনতেই পারি। সেই দিকে বাংলাদেশ আগাচ্ছে না। এবং আগামী দিন যারা ক্ষমতায় বসবে তারা ভারতকে মুচ লেখাই দিয়ে নিয়েছে যে আগামী দিনে যদি আমরা ক্ষমতায় বসি বা তুমি বসতে দাও, তাহলে তুমি যা বলবো আমরা তাই করবো। তুমি যদি চাও যে আমাদের কোনো এয়ারফোর্সে নতুন বিমান লাগবে না, আমরা কিনবো না, আমাদের সেনার সংখ্যা বাড়াবো না, আমরা আকাশ প্রতিরক্ষা সিস্টেম কিনবো না, শুধু ক্ষমতা চাই। বাংলাদেশের রাজনীতিতে এই পরিবর্তনটা জনগণ আনতে পারেন। এবার জনগণকে জাগতে হবে। 24-এর এই বিপ্লবের পর জনগণ যদি না জাগে, ঘুমিয়ে থাকে, এর চেয়ে দুর্ভাগ্য আর হতে পারে না। আমাদের জাগতে হবে। কোন রাজনৈতিক দলটা ভারতের বিরুদ্ধে দাঁড়াবে? কোন রাজনৈতিক দলটা বাংলাদেশের সেনাবাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করবে, পাকিস্তানিদের মতো স্ট্রং করবে? কোন রাজনৈতিক দলটা বাংলাদেশকে আগামী বিশ্ব চ্যালেঞ্জে, অর্থাৎ দক্ষিণ এশিয়াতে সামরিক দিক, অর্থনৈতিক দিক, সব দিক থেকে আরও উচ্চতায় নিয়ে যাবে? তাদেরকে আমাদের ভোট দিতে হবে, তাদেরকে বিজয়ী করতে হবে। তখন দেখবেন এই চাপটা জনগণের পক্ষ থেকে আসলে প্রতিটা রাজনৈতিক দল বাধ্য হয়ে আবার জনগণের কাতারে আসবে, জনগণের কথা কান পেতে শুনবে। ডক্টর মোহাম্মদ ইউনূস খেলা ঘুরিয়ে দিলেন। আসলে তিনি যে চৌকস একজন ব্যক্তিত্ব, তিনি এনজিও ব্যক্তিত্ব হলেও তার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক, দীর্ঘ কূটনৈতিক জীবন এবং বহু বর্ণাঢ্য মানুষের সঙ্গে ওঠা বসার কারণে যে প্রাজ্ঞ এবং দূরদর্শী চিন্তা, তার ছাপ রাখলেন। খেলা তার হাতে রাখলেন, না চাই অন্যের হাতে দিলেন না। কি হয়েছে প্রিয় দর্শক, সেটাই আসলে খোলাসা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে ঘণ্টাখানেক পরে উড়াল দিবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তার সঙ্গে অন্যান্য সফর সঙ্গীর মধ্যে বিএনপি, জামাত এবং এনসিপির নেতারা রয়েছেন। এটা নিয়ে নানা ধরনের গুঞ্জন। অনেকে বলছেন যে কেন তিনি 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিকে সঙ্গে করে নিলেন, সেখানে তিনি কি করবেন তাদেরকে নিয়ে। প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর সাংবাদিকরা জানতে চেয়েছিলেন রাজনীতি বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাব্বির আহমেদের কাছে। তিনি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ঝানু একজন ব্যক্তিত্ব, কোনো না কোনো উদ্দেশ্য আছে বলেই তিনি বিএনপি, জামাত এবং এনসিপির নেতাদের সাথে করে নিচ্ছেন। 21শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর মোটা দাগে 10 দিন সময় জাতিসংঘের সাধারণ অধিবেশন সেশনগুলোর ফাঁকে তিনি কাজে লাগাতে চান, এবং শুধু কাজে লাগানো না, বরং চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিতে চান বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়ে। অনেকে আশা করছেন যে এর মধ্য দিয়ে সংকট থেকে উত্তরণ হওয়া যাবে। শুধু তাই নয়, মানুষের মনে যে আশঙ্কা রয়েছে সেই আশঙ্কাও দূরীভূত হবে। প্রিয় দর্শক,
শেষ মুহূর্তে একটি ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাতের সিনিয়র নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন যাচ্ছেন। কিন্তু শেষ মুহূর্তে জামাত এবং এনসিপির পক্ষ থেকে বলা হলো যে এখানে তো আমাদের লেভেল প্লেইং ফিল্ড দরকার। এরকম একটা দাবি শুনে চমকে উঠলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বললেন যে তাই তো, বিএনপির যেহেতু দুজন প্রতিনিধি যাচ্ছে আমার সঙ্গে, তাহলে অন্য দুটি দলের দুজন করে প্রতিনিধি কেন যাবেন না? কিন্তু উপায় কি? অন্যদের তো ভিসা নেই। জামাত বা এনসিপির পক্ষ থেকে ভিসা আছে এমন ব্যক্তিদের খোঁজা শুরু হলো। কিছুক্ষণ আগের ঘটনা আমি বলছি প্রিয় দর্শক। এরপর পাওয়া গেল কাকে? জামাতের পক্ষ থেকে পাওয়া গেল জামাতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ডক্টর নকিবুর রহমানকে। এনসিপির পক্ষে পাওয়া গেল তাসনিম জারা। এই দুজনেরই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা আছে। এখন জামাত, বিএনপি এবং এনসিপির দুজন করে প্রতিনিধি মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন মুলুকে যাচ্ছেন। তাহলে কি শেষ মুহূর্তে মোহাম্মদ ইউনূস লেভেল প্লেইং ফিল্ড তৈরি করলেন? অনেকের কাছে এটা মামুলি বিষয় হতে পারে, কিন্তু এটাও যে আসলে বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার পরিচায়ক, সেটা আসলে বলার অপেক্ষায় রাখে। এখানে আরেকটি ঘটনা ঘটেছে প্রিয় দর্শক। সেই ঘটনাটি কি? সেটি হচ্ছে, এই ঘটনা বা এই বিষয়টির সিদ্ধান্ত কিন্তু গতকালকে হয়েছে যে এই সফরে সঙ্গী হবেন আলী রিয়াজ। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই আসলে ট্রাম্প কার্ড আছে, যে ট্রাম্প কার্ড তিনি শেষ মুহূর্তে ছাড়বেন যদি ঐক্যমত্য না হয়। প্রিয় দর্শক, এই ট্রাম্প কার্ড কি? এই ট্রাম্প কার্ড হচ্ছে চূড়ান্তভাবে সিদ্ধান্ত জানিয়ে দেয়া। ধরুন, আমি বায়বীয় একটা উক্তি করছি যে মার্কিন মুলুকে গিয়ে সমঝোতা হলো না, বাংলাদেশে এসে আবারও বিশেষজ্ঞদের নিয়ে বসে, রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসেও সমঝোতা হলো না, তাহলে কি করবেন? আমরা একটা বিশ্বস্ত সূত্র মারফত জানতে পারছি যে মোহাম্মদ ইউনূস শেষ কার্ড তিনি ব্যবহার করবেন একদম শেষ প্রান্তে গিয়ে। ইউনূসের বিশ্বস্ত সূত্রগুলো বলছে যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে একাত্মতা মনোভাব পোষণ করেছেন। ফেব্রুয়ারির আর একদিনও অতিক্রম করতে চান না। যেহেতু বিএনপির এটা বড় দাবি ছিল, সুতরাং এই বড় দাবি মোহাম্মদ ইউনূস মেনে নিয়েছেন। এক্ষেত্রে অনেকে অভিযোগও করেছেন যে তিনি কি বিএনপির দিকে ঝুঁকে গেলেন কিনা। এখন বিএনপির দিকে না ঝুঁকে বরং তিনি সমতল মাঠ তৈরি করার উদ্দেশ্যে উচ্চকক্ষে পিআরের ঘোষণা দিয়ে দিতে পারেন। নির্বাচনের দিনই তিনি গণভোটের আয়োজনও করতে পারেন। একই সাথে জাতীয় সংসদ নির্বাচন হবে, সঙ্গে সঙ্গে গণভোট হবে। এই দুটো সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত্য কমিশন দেবার জন্য কেবলমাত্র সময় গণনা করছে। এখন বিএনপির সঙ্গে চূড়ান্তভাবে আলোচনা করে নিতে চায়। প্রিয় দর্শক, জামাত সহ 7টি দল, এর বাইরে আরো কোনো দল দুই কক্ষেই পিআর চাচ্ছে। কিন্তু এক্ষেত্রে জামাতের আশাও পরিপূর্ণ করবেন না মোহাম্মদ ইউনূস। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে তিনি চাইছেন এবারের নির্বাচনটিতে উচ্চকক্ষে পিআর হোক, আর জুলাই সনদের মাধ্যমেই হোক। জুলাই সনদ নিয়ে গণভোট হোক, একদম ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের দিন। ফলে অনেক বিষয় আসলে সমাধানের দিকে চলে আসতে পারে। আর এটি হচ্ছে মোহাম্মদ ইউনূসের হাতে শেষ ট্রাম্প কার্ড। তবে আরেকটি ট্রাম্প কার্ড আছে। ইতিমধ্যে একটি সূত্র জানাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার এড়িয়ে আসা এই সময়। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।